আপকি আদালতে পার্লামেন্টের মেম্বার রবি কিষানের ওপর অভিযোগ হলো যে ইনি রাজনীতিতে একেবারেই কাঁচা। সেই সময় যখন পুরো দেশে মোদি হাওয়া বর্তমান, আপনি কংগ্রেসের টিকিটে ভোটে লড়েছেন আর জৌনপুরের পাবলিক আপনার হাওয়া বার করে দিয়েছে। আমার বাড়ির লোকেরা, আমার স্ত্রী সবাই এটাই বলেছে যে 2014 কংগ্রেস হেরে যাচ্ছে। কিছু বলে না গ্রহের কাজ, যখন গ্রহ আপনার মাথায় ভর করে তখন আমি 2014 আমার যাওয়ার ছিল অমিত শাহের সঙ্গে মিটিংয়ে। উনি আমাকে তখনই ওই শালু পরাতেন আর আমি রাজনাথ সিংজি আমাকে নিয়ে যাচ্ছিলেন ওনার কাছে। তো ওখান থেকে আমার গাড়ি লেফটে যাওয়ার জায়গায় কিছু লোক গাড়ির ভেতরে ছিলেন যারা বললেন গাড়ি রাইটে যাক। গাড়ির ভেতরে যে দুজন বসেছিলেন তারা এমন দুটি নক্ষত্র ছিলেন যারা আমায় রাইটে নিয়ে গেলেন। ওরা আমায় রাইটে নিয়ে গেলেন যে এক জায়গায় আপনাকে শুধু কফি খেতে হবে, আর কফি খাওয়ার জন্য আজ আমি ব্যাপারটা পরিষ্কার করে দিই যে ওই কফি খেতে যাওয়ার সময় সবাই বলেছিল যে, আমার স্ত্রীও বলেছিলেন যে একদমই না বলবে, এরকম করে আসবে কফি খেতে থাকলেও। আচ্ছা, মোবাইল বাইরে রেখে দেওয়া হয়েছিল, আমি ভেতরে বসেছিলাম, আর যখনই আমি কথা বলছিলাম। কফি কে খাইয়েছিল? কংগ্রেসের একটি বড় নেত্রী। না, আমি আপনাকে বলে দিয়েছি, জনতারও জানা দরকার, এতে লুকোনোর কি আছে? প্রিয়াঙ্কা গান্ধী আপনাকে কফি খাইয়েছিল। আমি এরকম করতে করতে ওই সেই বলে না, যেমন কোনো নক্ষত্র আপনার মাথায় বসে এমনি ঝুঁকি দিল। তো আমি না বলার ছিল যে আমি লড়তে পারবো না, কিন্তু আমি ওখানে আর আমার ওদিকে যাওয়ার ছিল, আর আমি হ্যাঁ বলে ফেললাম। আর প্রত্যেকেই জীবনে, আপনিও জীবনে অনেক ভুল করেছেন হয়তো, তাই না? আমিও ভুল করেছি। কিন্তু আমি দেখলাম যে মনোজ তিওয়ারি চাতুরির দিক থেকে আপনার থেকে উপরে। উনি প্রথমবারই 2014তেই মোদিজির রথে উঠে পড়েছিলেন। মনোজ কিন্তু খুবই স্মার্ট, ও সবসময় মনোজ কিন্তু ও যথেষ্ট ব্রেনি। আমি বললাম না, আমি আগে আপনাকে বলেছিলাম আমি ইমোশনে বয়ে যাই, অনেক জায়গাতেই ইমোশনের ফলে আমি জীবনে গড়াগড়ি খেয়েছি। আমি তো যদি আপনি গড়িয়ে এদিকে না আসতেন তাহলে আপনি রাহুলজির সাথে এখন যাত্রা করতেন। প্রথমে আপনি বলতেন যে আমার বাবা কংগ্রেসী, এখন বলেন যে আমার বাবা যোগী আদিত্যনাথ। দেখুন, এটা ঠিক কথা যে আগে কি ছিল, আগে ওই সেই পার্টি ছিল, সেই একই রকম বলে না, সে আপনি আমরা আর কিছু বুঝতাম না, শুধু একটাই পরিবার গোটা দেশ চালাতো। সেই পরিবার কি করে দেশ চালাতো কিছু বুঝতাম না, এরকম মনে হতো শুধু এরাই যারা আছে তারা, এই ইংরেজ চলে যাওয়ার পর এদের হাতেই সবকিছু চলে এসেছে, শুধু এই দু একজনেই আমাদেরকে অপারেট করছে, শুধু এদের অঙ্গুলি হেলনেই আমরা চলতাম। যতক্ষণ না মোদিজির মতো একটি ব্যক্তিত্ব এসে এই গোটা ব্যাপারটা বোঝালো কি করে দেশ চলে, দেশ যে এত বিশাল হতে পারে, রীতিমতো বিশ্বগুরু হতে পারে। এর আগে কি হতো, পাকিস্তান এসে ভয় পাইয়ে দিত, চায়না এসে ভয় পাইয়ে দিত, যে খুশি আপনাকে ভয় পাইয়ে দিচ্ছে, এসে যার ইচ্ছে সেই এসে ধমকে দিচ্ছে। এইবার বোঝানো হলো যে এই হচ্ছে ভারত। কিন্তু দেখুন, যোগীজি আপনাকে গোরখপুর থেকে ভোটে লড়িয়েছেন, কিন্তু গোরখপুর তো এমন সিট যেখানে চিরকালে কোনো সাধু সন্ত বা সন্ন্যাসী লড়েছেন এবং 40 বছর ধরে জিতছেন। তো লোকেরা এটা জিজ্ঞেস করেনি যে কোন নাচ গানের লোক চলে এলো এখানে লড়ার জন্য? দেখুন, হ্যাঁ, আসলে যখন আমি ইনিশিয়ালি গেলাম গোরখপুর, তখন সবারই মনে হলো যে ইনি কি ভুল করছেন, এ তো বিরাট বড় ভুল, এটা তো একটি মন্দিরের সিট আছে এখানে, ইনি কি করে জিতবেন? একদম না। আর বাইরের লোকেরা এসে জিততে পারবেও না। অপোজিশনরা তকমা এঁটে দিল আমার গায়ে যে এ তো বাইরের লোক, পাক্কা এইবারে রবি কিষান হারবেই এই সিট থেকে। তো আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম যে এটা সত্যি বাইরের লোক বলে দিল আমায়। প্রত্যেক দিন নির্বাচনের আগে আমি এদিক সেদিক দৌড়ই, সব একেবারে ঘেমে নে দরদর 45-47 ডিগ্রিতে। আর আমার সাথে যারা চলতো তারা বলতো মনে হচ্ছে এইবারে নির্বাচনে গন্ডগোল হবে। আমি বললাম হ্যাঁ, যদি গন্ডগোলই হবে তাহলে এত দৌড়াদৌড়ি করছে কিসের জন্য? আমি বললাম যে সিটটা জিতবো কি করে আমি? ওরা বললো তুমি বাইরের লোক। বললাম এইটা তো অদ্ভুত, খুব সমস্যার ব্যাপার। আমি রীতিমতো কাঁদতে শুরু করলাম, এত পরিশ্রম করছি, এরপরে তো হারার কোনো প্রশ্নই ওঠে না, সে যাই হোক না কেন, যেভাবে হোক জিততে হবে। বললাম বাইরের লোক। আমি মায়ের সাথে কথা বললাম, তো বুঝলাম যে আমি নাকি ওই গোরখপুরেরই তো ছেলে। আমি বললাম কি করে? তো উনি বললেন যে তুমি শুক্লা হচ্ছ, তার মানে গর্গ গোত্রের, আর মামখর বলে গোরখপুর একটা জায়গা আছে, সেই গ্রামটিকে খুঁজে বের করো। তো সেই গ্রাম খুঁজলাম, সেই ভোর 5টায় বেরিয়ে গেলাম বড়হালগঞ্জের কাছাকাছি, ওখানে মামখর বলে একটা গ্রাম আছে, সেটাই হচ্ছে উৎপত্তি। পৃথিবীর যত শুক্লা আছে তাদেরকে সেখানে পাওয়া যায়, ওই গর্গ গোত্রের। সেখানে গেলাম, সেখানকার মাটি দেখলাম, মাটিতে নিজের মাথাটাই মুজে দিলাম, আর ফটোও তুললাম যে দেখে নাও আমি বাইরের লোক নই, আমি এই মাটি থেকেই বেরিয়েছি একেবারে ফুঁড়ে। তো
সুপারস্টার রবি কিষণ তখন রবি কিষণ শুক্লা হয়ে অবতরণ করলেন। দেখুন রজত বাবু, আমি আপনাকে একটা কথা বলে দিই, আপনি যখনই রাজনীতিতে আসবেন, তো আমি আপনাদের মধ্যে কেউ যদি আসেন, তাহলে তার পরিবার, জ্ঞাতি, গোষ্ঠী, ঠিকুজি, কুষ্টি সবকিছু খুঁড়ে খুঁড়ে বার করা হবে। তো যে নিজের ব্যাপারে ভালো করে জানতে চায় যে সে কে, সে কি, যে আমি কে, তাহলে সে একবার রাজনীতিতে আসুন, ফর্ম ভরে দিন, নামাঙ্কন করে দিন, বিরোধীরাই যাবতীয় ঠিকুজি কুষ্টি বার করে দেবে। কিন্তু গোরখপুরের মানুষ আমাকে বলেছেন যে আপনি ওখানে স্পিচ দিয়েছেন, বলেছেন কোটি কোটি টাকা খরচা করে আপনি ওখানে শ্মশান ঘাট বানিয়েছেন, যে জ্বলবে তার আনন্দ হবে। না না, হয়ে যায়, এটা কোনো কাওয়ালি নয়, হয়ে যাবে। দেখুন, এই ব্যাপারে আমি আজ সাফাই দিয়ে দিচ্ছি। এই ব্যাপারে বিরোধীরা আমায় খুব ট্রোলও করেছিল এই নিয়ে। হয়েছিল এটাই রজত স্যার, যে আমি মহারাজজির সাথে ওখানে শ্মশানে গেছিলাম। সেখানে মহারাজজি 62 কোটির একটি সুন্দর শ্মশান বানিয়েছিলেন তাপ্তি নদীর পাশে রাজঘাটে। তো সেখানে মহারাজজি আমায় বললেন যে সুযোগ পেয়েছো সাংসদ রূপে একটি ভালো ভাষণ দেওয়ার, তা দিয়ে দাও। তো ভাবলাম যে ওরে বাপরে, এই শ্মশানে আবার কি ভাষণ দেব। আমি রীতিমতো ফাঁপড়ে পড়ে গেলাম, একেবারে ব্ল্যাঙ্ক হয়ে গেলাম যে না, হ্যাঁ বলতে তো হবেই আপনাকে। শ্মশানে আমি দাঁড়িয়ে পড়লাম, আর সেখানে গিয়ে দেখলাম চারপাশে যে একেবারে লোক জমা হয়ে একেকার, সব উদ্গ্রীব আগ্রহে শুনতে এসেছে। আমি দাঁড়িয়ে আছি, দিয়ে আমি বলতে শুরু করলাম যে দেখুন, মহারাজজি খুব খরচা করেছে, আপনারা বুঝুন। হ্যাঁ, তো এই নদীর তটে আপনারা সকাল সকাল কি দুষ্কর্ম করেন, হ্যাঁ আমরা কিন্তু সবকিছু জানি। তা সত্ত্বেও বলবো, এখানে যার মৃত্যু হবে সে কিন্তু সোজা স্বর্গে পৌঁছে যাবে। তারপর নতুন মেশিনও আছে। তো দেখুন, বলার কারণ হলো এইটাই যে ওখানে তাপ্তি মায়ের পূজা অর্চনা হয়, তো এখানে কোনো দুষ্কর্ম করবেন না, পরিচ্ছন্ন রাখবেন, আপনারা কোনো রকম দুষ্কর্ম করবেন না। আর মহারাজজি আপনাদের জন্য সুব্যবস্থা করে দিয়েছেন, কোনো চিন্তা নেই, আপনারা শুধু এটাই মেনটেন করবেন। কারণ দেখুন, আমরা নিজেরও ব্রাহ্মণ পরিবারের, আমার বাবা পুরুত মশাই ছিলেন, তো আমরাও এই ভাষাতেই কথা বলি বাড়িতে। মৃত্যু জীবনের কথা, মানে যেমন দেখুন, এই প্রসাদ খেতে হবে, লুচি খেতে হবে, পায়েস খেতে হবে, তো এরকম জীবন মৃত্যুর কথাবার্তা হয়, সেই ল্যাঙ্গুয়েজই ছিল। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আপনি কি বলেছিলেন পুরো কথাটা তো বলুন। ভগবান, ঠিক আছে বলছি। ভোজপুরিতে বলবো কি বলুন তাহলে? বলছি, হ্যাঁ ভোজপুরিতে বলবো। कि देखा हो, पहले बात तो प्रणाम। महाराज जी 62 करोड़ खर्चा करके बहुत मेहनत करा ताड़न एजा रुआ लोग खातिर, और सजा देलन, पूरा उत्तर प्रदेश सजाओ ताड़न, हर जिला सजाओ ताड़न, दिन रात निस्वार्थ त्यागी बाड़न। जैसे हमारे मोदी जी बाड़न, वैसे हमारे पूज्य योगी महाराज जी बाड़न। तो रुआ लोग एजा भोरे भोरे का करला वो सब हमके मालूम बा, लेकिन इतना यहाँ जे भी मरी वो सीधे स्वर्ग जाई। और नयका मशीन लिया ले वाड़न महाराज जी, वो फुकाए में टाइम ना लेगी, और 2 मिनट में हर हर महादेव। দেখুন, যে পায়খানা করবে সে নরকে যাবে, যে পায়খানা করবে না সে স্বর্গে যাবে। তো দেখুন, ব্যাপারটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার, ঠিক আছে, ব্যাপারটা ছিল সেই জায়গাটা রক্ষা করা। কিন্তু যখন আপনি বলছিলেন, আমি দেখেছিলাম যে যোগীজি হেসে লুটোপুটি খাচ্ছিলেন। এত হাসতে আমি ওনাকে কখনো দেখিনি। দেখুন, আসলে মহারাজজি ভোজপুরি ভাষা খুবই ভালোবাসেন। আর দ্বিতীয় কথা, এই মানে আমি পলিটিক্যালি বলতে চাইছি না। দেখুন রজত বাবু, আমি হচ্ছে শিল্পী, আমি এই ভাষাতেই কথা বলি। দেশ আমাকে এই জন্যই ভালোবাসে, কারণ আমি এইরকমই। আর কৃত্রিম কিছু করতে যাব তো দেশ জনতা আমায় ভালোবাসে। প্রায় দেখা যায় আপনি যোগীজির কানে কিছু না কিছু ফুঁকে যান, কি বলেন ওনাকে? का हाल बा महाराज जी, और सब बढ़िया हो? ভোজপুরিতে বলি। উনি ভোজপুরি খুব ভালোবাসেন, তার সেই জন্যই আপকি আদালতে, জনতার আদালতে আজ এই কথা আমি বলে দিচ্ছি। আমি যখনই কোনো কথা বলি ওনার সাথে ভোজপুরিতেই বলি, আর উনি সেটা খুব পছন্দ করেন। মহারাজজির খুব প্রিয় ভাষা ভোজপুরি। আপনি কি ওনাকে বলেন যে আপনার বুলডোজার আমার খুবই পছন্দের? দেখুন, আমি এত শুটিং করেছি, প্রত্যেকটি জেলায় গিয়ে গিয়ে ভোজপুরি ফিল্মের শুটিং সব আমি দেখেছি। লাশের পর লাশ পড়ে রয়েছে, আমি দেখেছি রামগড় হ্রদে লাশ ভাসছে, চোখের সামনে হত্যা দেখেছি, আমি গানশট শো দেখেছি, আমি ওখানে নানা রকম বদমাইশি দেখেছি, লোকেদের বন্দুক উঁচিয়ে ধরতে দেখেছি সেই আগেকার সময়। আর ঠিক সেখানে 2017 পরে যখন মহারাজজি এলেন, আর আসার পরেই আইন ব্যবস্থাকে যেভাবেই উনি ডাবল ইঞ্জিন সরকারের দ্বারা সামলালেন কড়া হাতে, কারণ আগে 4-4টে জেলা এক এক মাফিয়া চালাতো, এরকম অবস্থা। আর ঠিক ফিল্মও আমরা ঠিক এই গল্পটাই দেখাতাম, চারিদিকে গুলি গালাজ হচ্ছে, বোমা ফাটছে। এখন কারুর আর সেই সাহস নেই। তো এই বুলডোজার এই জন্য যে আপনি সমাজে মা বোনেদের যদি ভয় দেখান,
আপনি যদি তোলা তোলেন, বদমাশি করেন, হত্যা করেন, বাচ্চাদের ভয় দেখান, সমাজে আতঙ্কের সৃষ্টি করে রাখেন, তাহলে বুলডোজার চলবেই চলবে। আপনাদের অবশ্যই মাটিতে মিশিয়ে দেওয়া হবে। আর মহারাজজি যা বলেন সেটা কিন্তু করেও দেখান। উনি বলেন যে মাটিতে মিশিয়ে দেব, মানে মাটিতে মিশিয়েই দেব। এই জন্যই আপনি ওই ডায়লগটা বলেছিলেন, জলি কো আগ कहते हैं। হ্যাঁ, এই জন্যই বলেছি আমি, জলি কো আগ कहते हैं, जली को आग कहते हैं, बुझी को राख कहते हैं, और जे राख से बना बारूद को योगी आदित्यनाथ कहते हैं। যোগীজি তো খুশি হবেনি আপনার কথাবার্তা শুনে, কিন্তু পার্লামেন্টে যারা রয়েছে তারা কিন্তু খুশি নন। কেন? জয়া বচ্চন, উনি আপনার থেকে সিনিয়র ফিল্ম ইন্ডাস্ট্রিতে, উনি সিনিয়র পার্লামেন্টে। উনি বলেছিলেন যে রবি কিষণ যে থালায় খান সেই থালায় ফুটো করেন। 400 প্রশ্ন আজ পর্যন্ত 4 বছর আমি করে ফেলেছি। 7টি বিল প্রাইভেট পাস দেখুন, করানো ওনার হয়েছে। আপত্তি হয়তো এই ব্যাপারে ছিল যে মানে এমন একটা ইমপ্রেশন ক্রিয়েট করা হচ্ছিল যে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে যত লোক কাজ করে তারা প্রত্যেকেই ড্রাগ অ্যাডিক্টেড, তারা প্রত্যেকেই মাতাল। উনি আমার প্রশ্নই শোনেননি, ম্যাম, শোনেননি। আমি ওনাকে মায়ের মতো মনে করি, ওনার চরণ স্পর্শ করি, আজও স্পর্শ করি। আমি বলেছিলাম যে এই ব্যাপারটা এভাবে ইন্ডাস্ট্রির মধ্যে দিয়ে আসছে, তো আমাদের অ্যাজ হিরো বাঁচতে হবে এসবে থেকে, খুব সামলাতে হবে। আর পাঞ্জাবের রাস্তা দিয়ে যে ড্রাগস ইম্পোর্ট হয় বর্ডার রাস্তা দিয়ে, সেই নিয়ে কথা হচ্ছিল আর কি। আর উনি এই ব্যাপারটাকে রাজ্যসভা থেকে আনসার ব্যাক করলেন। আজ আমি পরিষ্কার করে দিচ্ছি, যেহেতু আপনি এই প্রশ্নটা করলেনই, আপনার এখানে প্রত্যেকটা ব্যাপারই ক্লিয়ার হয়ে যায়। তো উনি এই ব্যাপারটা ভুলভাবে ধরলেন। আমি অন্য কিছু বলেছিলাম, বলিউডের সাথে ব্যাপারটা এই জন্য জুড়েছিলাম যে বলতে চেয়েছিলাম হিরোদের বাঁচতে হবে। সে যাই হোক, আমি রজতবাবু এটাও বলেছিলাম, আর আজকে আবার বলে দিচ্ছি আপনার আদালতে, আপকি আদালতে, গোটা দেশের সামনে, যে হ্যাঁ, ইয়েস, যদি ওই থালায় ড্রাগস থাকে, যদি ওই থালায় আবর্জনা থাকে, তাহলে আমি সেই থালাকে বারবার ফুটো করতে থাকবো। আপনি একটা বিল নিয়ে এসেছেন জনসংখ্যা নিয়ন্ত্রণের ওপর, পপুলেশন কন্ট্রোলের ওপর, আর এটা ভুলে গেলেন যে আপনার নিজের কতগুলো আছে। আমার 4টি বাচ্চা আছে। তো আপনি নিজে করে নিয়েছেন, কিন্তু অপরকে আটকাচ্ছেন। রজতবাবু দেখুন, যদি বিলটি আগে আসতো তাহলে আমরা সবাই সজাগ হয়ে যেতাম। আমার কথাটা আপনারা মানেন কি না? যদি এই বিল আগে আসতো, পপুলেশন কন্ট্রোলের বিল, তাহলে আমরাও কিন্তু অনেক বেশি কন্ট্রোল হতাম। দেখুন, চায়না খুব স্ট্রং, যেহেতু তারা সেই বিলটা এনেছে, একটি বড় শক্তি হিসেবে তাদের আবির্ভাব হয়েছে। আমরাও মানে সেইভাবে আপনার দেখলে- 4 সন্তান, তার জন্য আপনি কংগ্রেস পার্টিকে ব্লেম করছেন? ওদের সরকার ছিল তাই বিল আনেনি। আপনারা এই ব্যাপারে কি বলতে চান? আপনারা বলুন। এটি তো জনতার আদালত, তো আপনারা, হ্যাঁ, আর এই বিল আগে, এটি কংগ্রেসের আগে আনা উচিত ছিল কিনা? এই বিলটি কংগ্রেসের আনা উচিত ছিল কিনা? যদি আগে বিলটি আসতো তাহলে না, আমার তো 2 হতো, আপনাদের কটা হতো?